নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা এবং আপনাদেরকে বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমাদের অফবিট উড়িষ্যা সিরিজ। এই সিরিজে প্রথমে আমরা গেছিলাম গোপালপুর, তারপর দেখিয়েছি দারিংবাড়ি এবং জিরাঙ্গা। এই তিনটি জায়গার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যারা যারা উড়িষ্যার মতন একটা অফবিট জেমকে আবিষ্কার করতে চান, নতুন চোখে চিনতে চান, তাদের অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবেই। আর আজকের ভিডিওতে আমরা আরও তিনটে জায়গা দেখাবো। প্রথমে যাব তপ্তপানি, তারপর রম্ভা এবং সেখান থেকে নন্দনকানন চিড়িয়াখানা। জিরাঙ্গা জায়গাটা বেশ শান্তশিষ্ট। আপনার দেখে মনে হবে কোথাও যেন কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই। আমরাও একটু দেরি করে ঘুম থেকে উঠি। মেহান এসে দাদার ঘুম ভাঙায়, তারপর রেডি হয়ে আমরা চলে যাই জিরাঙ্গার নেচার নেস্টে ব্রেকফাস্ট করতে। আগেই জানিয়েছি যে এখানে যদি হঠাৎ করে সকালে গিয়ে আপনি ব্রেকফাস্ট অর্ডার করেন তাহলে কিন্তু পাবেন না। আগের দিন রাতে আমরা বলে রেখেছিলাম, সেই জন্য ওনারা পাউরুটি এবং টোস্ট, অমলেট ইত্যাদি তৈরি করে রেখেছেন। আমাদের প্ল্যান আছে ব্রেকফাস্ট সেরেই আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব তপ্তপানির উদ্দেশ্যে। মেহান, জিরাংকে একটু বাই বাই করে দাও। সেটা তো জানি না। বলো বাই বাই জিরাং। আরেকবার করো। তপ্তপানি জায়গাটা আপনারা আসার পথেও দেখতে পারেন। এখান থেকে তপ্তপানি পর্যন্ত যেতে 1 ঘন্টা 13 মিনিট মতন সময় লাগবে, 49 কিলোমিটার মাত্র। আজকে আমরা বাড়ি ফেরার পথ ধরেছি, তবে একবারে কলকাতা পর্যন্ত ড্রাইভ করতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে। সেই জন্য আমরা মাঝে কোথাও একটা স্টে করব। এবার সেটা কোথায় সেটা আমরা এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। তপ্তপানি অর্থাৎ গরম জল। উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত তপ্তপানিতে রয়েছে একটি মাতৃমন্দির। স্থানীয় ঈশ্বরী কন্ধনী মাতার মন্দির এটি। মানুষের বিশ্বাস এটি নাকি ভীষণই জাগ্রত মন্দির, সেই জন্য আশেপাশের জায়গা থেকে প্রচুর ভক্ত এখানে আসেন। তপ্তপানি হট স্প্রিং, এখানে এলাম। মন্দির আছে একটা, আর মন্দিরের পাশে একটা জায়গা রয়েছে, এখানে স্নানও করতে পারেন। পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা ব্যবস্থা আছে। আজকে 12 তারিখ, 12ই জুন। আমরা জিরাং থেকে বেরিয়ে চলেছি নন্দনকাননের দিকে। কোনারক, অথবা কোনারকটা আসলে আমাদের রাস্তায় পড়ছে না, ভুবনেশ্বর বা পুরী এগুলোর ওপর দিয়েই আমরা যাব। তো পুরীতে আমরা থাকতে পারতাম, কিন্তু যেহেতু বাচ্চারা আছে সাথে, আমরা ঠিক করেছি নন্দনকাননে গিয়ে ওখানে কোনো হোটেল নিয়ে ওখানে থাকবো। তো সেই জন্য আমরা চলেছি। এইটা আমাদের পথে পড়তো। এই জায়গাটা ভীষণ গ্রিন, ভীষণ সবুজ। আমি শুনেছি তপ্তপানিতে বার্ড ওয়াচিং হয়, তো যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের এমনিতেও তারা এখানে আসতে পারেন। গরম ভালোই গরম। কিছুক্ষণ বেশ আরাম লাগে, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে। সুইমিং পুলের মতন সাজানো, এখানে কেউ স্নান করতে পারবে। এটা মেয়েদের জন্য, ছেলেদেরটা বোধহয় ওই দিকে, ওইখানে জলটা এখানে পাস করাচ্ছে, তাই না? সালফার থাকে এই জলে, সেই জন্য আর কি গরম জলটা। আর এমনিতে তো বলে অনেক রকম মিনারেলস থাকে, আর এটা নাকি ভালো এতে স্নান করা, যদি কেউ ডেলি স্নান করতে পারে। বেশ ভালো লাগলো কিন্তু, মানে 5 মিনিট দাঁড়ালাম, মানে একটা রিফ্রেশিং একটা ফিল হলো। এরকম আরেকটা জায়গা আমরা দেখেছিলাম মণিকরণে, যেটা কুলু আর মানালির পথে, মাঝপথে পড়ে। ওখানেও এরকম একটা হট ওয়াটার স্প্রিং রয়েছে। সেখানে শিখদের আর কি গুরুদ্বারা রয়েছে, সেখানে এই গরম জলের মধ্যেই
হাঁড়িতে করে চাল বসানো হয়, সেটা থেকে ভাত তৈরি হয়, সেটা সবাই ওখানে এসে প্রসাদের মতন করে খায়। আর ওখানেও আলাদা করে এরকম ছেলে মেয়েদের আর কি আলাদা বাথ স্পেস করা আছে, সেখানে শুয়ে তারা আর কি ডেলি স্নান করতে পারে। এটাতে শোনা যায় যে কিছু সায়েন্টিফিক রিজন আছে, সালফার বা অন্যান্য মিনারেলস থাকে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটায়, তাতে কারোর কোনো চামড়ার কোনো রোগ যদি থাকে সেগুলো আর কি ঠিক হয়ে যেতে পারে। পাহাড়ের ঢালে অবস্থিত এই মন্দিরের চারপাশটা ভীষণ সুন্দর সবুজ। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। কেমন লাগছে? ভালোই। একটু শেষের দিকে? একটু শেষের দিকে। একটু মন খারাপ? হ্যাঁ। যাবার পথেই পড়ল রম্ভা। আমরা এখানে এসেছি মূলত লাঞ্চ করতে। দুপুরবেলা খেতে চলে এলাম ওটিডিসির পান্থনিবাসে, এখানে রেস্টুরেন্ট যেটা আর কি সেখানে। আর এমনিতে থাকাও যায়, ওটিডিসির ওয়েবসাইট থেকে বুকিং হয়। যারা এখানে থাকবেন তারা একদম কটেজগুলো যেখান দিয়ে আমরা ঢোকার সময় যেটা দেখালাম, ওই কটেজ থেকেই লেকের ভিউটা পাওয়া যায়। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, তাই তো? কেমন লাগছে? এমনি জায়গাটা তো বেশ সুন্দর, তাই না? ভালোই, বেশ সাজানো গোছানো, এমনিতে বেশ সুন্দর কেয়ার করা আর কি, বাগান টাগান রয়েছে। বাঙালি ট্যুরিস্ট যারা আসেন তারা অনেকেই এইসব দিকে থাকেন, তো ভালোই লাগবে আর কি তাদের। দুপুরবেলা এখানে ভাত, মাছ, ডাল ইত্যাদি পাওয়া যাচ্ছিল। মূলত এগুলি সবই থালির আইটেম। প্রচুর বাঙালি পর্যটক এখানে থাকেন এবং তারা খাওয়া দাওয়াও এখানে করেন। বন্দোবস্ত বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের ভাড়াও মোটামুটি সাধ্যের মধ্যে। 1500 টাকার এই ঘর আপনারা বুকিং করতে পারবেন ওটিডিসির সরকারি ওয়েবসাইট থেকে। আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দিলাম। এটাই চিল্কা হ্রদ, এই পেছনে দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা এখন ওই দিকটায় যাচ্ছি, জলের দিকটায়। এখান থেকে বোটিংও হয়। 1400 টাকা আর 2100 টাকা দুটো আলাদা আলাদা স্লট আছে। তো কোথায় যাবেন সেই অনুযায়ী আর কি আপনি বোটিং চয়েস করতে পারেন। এবার আমরা এখানে এখন বোটিং করব না, কারণ বার্ড আইল্যান্ডে এই সময় বর্ষাকাল, এই সময় গিয়ে লাভ নেই, মানে শীতকালটাই খুব ভালো ওই সব দিকে আমি শুনেছি গেলে। তাছাড়া চিল্কাতে বোটিং আমি আগেও করেছি, পাখি দেখার জন্য খুব ভালো, রম্ভা, বড়কুল, চিল্কা এসবই। কিন্তু সেটা অবশ্যই শীতকালে এলে আর কি আরও ভালো হবে। তবে বোটিং না করলেও জলের একদম ধার পর্যন্ত কিন্তু যাওয়া যায়। সেখানে গিয়ে ছবি টবি তুললাম। খুব একটা বেশি বার্ড ওয়াচিংয়ের এখন সম্ভাবনা নেই। একে তো দুপুরবেলা প্রচণ্ড রোদ, তার উপরে সময়টাও বর্ষাকাল। শীতকালে এখানে অনেক পাখি থাকবে, তবে আমি টুকটাক কিছু পাখি এখানে দেখতে পেয়েছি। জলের ধার থেকে একটু সরেছি আর ওখানেই রয়েছে একটা বিশাল গাছ। সেই গাছে দেখলাম দুটো স্পটেড আউলেট। চোখ গোল গোল করে তারা যেন আমাদের দিকেই দেখছে। স্পটেড আউলেটের বাংলা নামটা কি জানা আছে?
যদি জানা থাকে তাহলে অতি অবশ্যই একবার কমেন্টে লিখে আমাকে জানান। আর যদি না জানেন তাহলে আমার পাখির বাংলা নাম সম্বন্ধীয় ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না। আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। রম্ভা থেকে আবার আমাদের যাত্রা শুরু হলো। আগে থেকে ওয়েবসাইট চেক করে দু একটা হোটেলের মধ্যে থেকে আমরা কটকের মেন মার্কেটের ওপরই একটা হোটেল চয়েস করলাম। হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বেশ ভালো ছিল হোটেলটা। ব্রেকফাস্ট সমেত ডাবল বেডরুম আমরা 1400 টাকায় পেয়েছিলাম। চলুন এক ঝলক হোটেলটা ঘুরিয়ে দেখাই। হোটেলের অন্দরসজ্জা নিপুণভাবে কাঠের তৈরি, বেশ একটা থিম রয়েছে। শুধু তাই নয়, আমার তো এই টেবিল চেয়ারটাও বেশ ভালো লাগলো। এখানে বসে দিব্যি ল্যাপটপ নিয়ে কাজ করা যায়। এছাড়াও চা কফি খাবার সরঞ্জাম তো রয়েছে। বাথরুমটাও চলুন দেখিয়ে দিই। যে কোনো জায়গার হোটেলের দক্ষিণা মূলত নির্ভর করে তার ভিউর ওপর। এই হোটেল যেহেতু কটকের মূল মার্কেটের মধ্যেই, সেই জন্য এটার কোনো ভিউ নেই, সেই জন্য দামটা একটু কমের দিকে। সেটা ছাড়া কিন্তু সুযোগ সুবিধা একদম টপ ক্লাস। রাতের ডিনারও বেশ সুস্বাদু তৈরি করেছিলেন ওনারা। সকালবেলা আমরা চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে। বুফে ব্রেকফাস্টে বেশ অনেক রকমের পদ ছিল। খাওয়া দাওয়ার পর চেক আউট করে চলে যাচ্ছি নন্দনকানন জু দেখতে। কটক থেকে মাত্র 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই নন্দনকানন জু, আর ভুবনেশ্বর থেকে 10 কিলোমিটার উত্তরে। তাহলে আমরা কটকে অথবা ভুবনেশ্বরে থাকতে পারতাম গতকাল রাতে। ভারতবর্ষে যতগুলি চিড়িয়াখানা রয়েছে তার মধ্যে আয়তনের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করছে চেন্নাইয়ের চিড়িয়াখানা এবং দ্বিতীয় স্থান অধিকার করছে এই নন্দনকানন জু। এই চিড়িয়াখানার মোট জমির পরিমাণ 437 হেক্টর অর্থাৎ 1080 একর, যেটা আমাদের কলকাতা জুর থেকে কিন্তু অনেকটা বড়। নন্দনকাননের প্রবেশ মূল্য বড়দের 50 টাকা আর ছোটদের অর্থাৎ 3 থেকে 12 বছরের মধ্যে যেসব বাচ্চারা রয়েছে তাদের জন্য 10 টাকা টিকিট মূল্য। সালে প্রতিষ্ঠিত এটি 1979 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামস যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে। এতে একটি উদ্ভিদ উদ্যানও রয়েছে এবং এর কিছু অংশকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। নন্দনকানন, যার আক্ষরিক অর্থ স্বর্গের বাগান। চন্দক বনের আশেপাশে অবস্থিত এর মধ্যে 134 একরের কাঞ্জিয়া হ্রদ রয়েছে। চলুন নন্দনকাননে খাঁচার বাইরে যে সমস্ত পাখি দেখেছি এই হ্রদে তাদেরকে একটু দেখিয়ে নিই। নন্দনকাননের সংলগ্ন এই যে জলাশয়টা, শীতকালে এখানে প্রচুর পাখি আসে, বোঝাই যাচ্ছে, কারণ এই যে জলজ উদ্ভিদগুলো যেগুলো একটুখানি দেখো, হ্যাঁ এই যে জলজ উদ্ভিদ
মানে এমন আর কি, এটা পজিশন এমনভাবে ব্যাপারটা হয়ে আছে, এখানে আর কি পাখিরা তাদের খাবার পায়, তো সেই জন্য অনেক বেশি পাখি আসে। এখনও কিছু কিছু রয়েছে, ছোট সরাল রয়েছে, গ্রে হেরেন রয়েছে, অনেক বড় জলাশয়টা, প্রচুর জাকানা রয়েছে। এবার তাহলে যে সময়টা আর কি পরিযায়ী পাখি আসার সময়, সে সময়টা তো আসবেই। পায়চারি করছে, রেগে গেছে খুব, পায়চারি করছে। কতক্ষণ ধরে থাকবো তোকে? পায়চারি করছে এখন, ওই আবার ঘুরে আসবে, এসে একবার হালুম করবে কিন্তু। একটু হাই হ্যালো করবে, একটু হ্যালো বল, কেমন আছিস? দেখছো কি বড়, ও বাবা, মেহানকে দেখছে কিন্তু। ছোট না বড়? হনুমান গরম আর তেমনই হিউমিড। বাচ্চাদের জন্য আসা আমাদের এই নন্দনকানন জুতে, বাচ্চারা খুব এনজয় করছে, আমরাও দেখে খুব খুশি হচ্ছি। জুতে শুধু জু বলে নয়, নন্দনকানন জু ইটসেলফ আর কি অনেক পুরনো, বহু বছরের পুরনো। পুরীর যারা পুরীতে আসে অনেকেই আর কি এখানে আসে। আমি এসেছিলাম ছোটোবেলায়, আবার এলাম, বেশ ভালো লাগছে। তবে চিড়িয়াখানায় যেখানে জলাশয় থাকে, যেমন কুমির যেখানে থাকে তার পাশের জলাশয়, বা বাঘ যেখানে থাকে তার পাশের জলাশয়, সেখানে কিন্তু বেশ কিছু অন্যান্য পাখিও দেখতে পাওয়া যায়, যেগুলো খাঁচার ঠিক পোষ মানা পাখি নয়। তারা ওই জল থেকে মাছ বা ছোট ছোট গেড়ি গুগলি ধরে খায়, সেই জলে তারা স্নানও করে। সেই জন্য আমি যেখানেই যাই চেষ্টা করি চিড়িয়াখানাটা ঘুরতে। তবে চিড়িয়াখানা যেমনই হোক না কেন, তার মধ্যে কিন্তু প্রচুর পাখি যেগুলো খাঁচার নয় সেগুলো দেখতে পাওয়া যায়। খুব গরম আজকে, তাই না বাবা? প্রচন্ড গরম আর হিউমিড, ভীষণ হিউমিড, পারা যাচ্ছে না। আজকে বৃষ্টির কোনো চান্স নেই এখানে, কিন্তু ভেতরটা বেশ গাছপালা আছে বলে, মানে জুতে যেরকম থাকে আর কি, গাছপালা আছে বলে একটু শান্তি। কিন্তু এই যে আবার রোদের মধ্যে চলে এলাম। হ্যাঁ, চিড়িয়াখানায় পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে জলহস্তি, বাঘ, জিরাফ, হরিণ ইত্যাদি বহু কিছু প্রাণী কিন্তু চোখে পড়ল। এরপর আমাদের উদ্দেশ্য সাফারি পার্কের দিকে যাওয়া। আমরা যখন ন্যাশনাল পার্কে সাফারি করি তখন যেরকম একটা অভিজ্ঞতা হয়, অর্থাৎ গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করা হয়, সেই রকম একটা অভিজ্ঞতা দর্শককে দেবার চেষ্টা করা হয় এই সাফারি পার্কগুলোতে। ছোট ছোট বাসে করে সাফারি করানো হয়। সাফারি যদি করেন নন এসি সিটের জন্য 65 টাকা মাথা পিছু, এবং যদি এসি গাড়িতে করে সাফারি করেন তাহলে 100 টাকা। মোট 4টে সাফারি এখানে রয়েছে, একটি বাঘের, একটি সিংহের, একটি ভাল্লুকের এবং অপরটি তৃণভোজী প্রাণীদের। এখানে মূলত হরিণ রয়েছে দেখলাম। সেটা ছাড়াও নন্দনকাননে আরও অনেক কিছু রয়েছে, যেমন এখানে টয় ট্রেন রয়েছে, রোপওয়ে রয়েছে, বোটিং রয়েছে। এই সব কিছু যদি করেন এবং ঘুরে দেখেন সব কিছু, তাহলে কিন্তু আপনার সারা দিনটাই প্রায় এখানে দিতে হবে। যে কোনো জায়গায় যদি চিড়িয়াখানায় যান তাহলে মোটামুটি একটা গোটা দিন ভালোভাবে ঘুরতে লেগেই যায়। আমরা এত কিছু ঘুরিনি। আপনারা এই জিনিসগুলো যদি জানতে চান যে কোথায় কত খরচ হতে পারে, তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিন। আমি নন্দনকাননের সরকারি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশানে। টাইগারের অংশটা পেরিয়ে এবার ঘোরা হয়ে গেছে, এবার একটা অন্য কিছু, বোধহয় লায়ন বা বিয়ার কিছু একটা হবে, যায় না? এটাকে খাঁচা দিয়ে আলাদা করে রেখেছে, মানে যেমন বেঙ্গল সাফারিতে হয়েছে বা সব জায়গাতে তো তাই, মানে সাফারি এরিয়াতে এরকমই থাকে একটা পার্টিকুলার এরিয়া, এবং এই বাঘগুলোকে কিন্তু খাওয়ানো হয়। আমি একবার জিজ্ঞাসা করলাম, তার জন্য সবাই জানে,
এগুলোকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে খাওয়ায়। তো মানে এগুলো কিন্তু ন্যাশনাল পার্কের সাথে কোনো তুলনা করলে হবে না, কারণ আমরা দেখতে পেলাম যে একটুখানি জায়গা জাস্ট আমরা এসেছি, তাতেই আমরা 3টে বা 4টে করে ইন্ডিভিজুয়াল বাঘ দেখতে পেয়েছি, যেটা ন্যাশনাল পার্কের ক্ষেত্রে ভীষণই মানে নেক্সট ইম্পসিবল। বিশাল জায়গা ঘুরে তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায় না, এখানে কিছু পাওয়া যাচ্ছে, কারণ পাওয়া যাচ্ছে মানে এখানেই থাকে, আর তো কোথাও যাওয়ার কোনো জায়গাই নেই। চারটে সাফারি হবে। জায়গাটা লায়ন সাফারির দিকে ঢুকবো। এই যে জু ব্যাপারটা, এই জিনিসটাকে তুই জানিস যে এটা হচ্ছে ex-situ কনজারভেশন বলে। দু রকমের কনজারভেশন হয়, কনজারভেশন মানে সংরক্ষণ, দু রকমের হয়, একটা হচ্ছে ex-situ আর একটা হচ্ছে in-situ। তো in-situটা হচ্ছে যেটা ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরেই যে কনজারভেশন প্রোগ্রামগুলো চলে, যেখানে আর কি তাদের মানে পশুদের আর কি ন্যাচারাল হ্যাবিটেট, সেই হ্যাবিটেটের মধ্যে রেখেই তাদের সংরক্ষণের যে প্রচেষ্টা, সেটাকে আমরা বলছি in-situ। আর ex-situ হচ্ছে এই যে জুটাকে বলছে ex-situ। তারপরে যদি কোনো গাছের বীজ সংরক্ষণ করে রাখা হয় সেটাকে বলা হচ্ছে ex-situ। এগুলো সব ex-situ কনজারভেশনের মধ্যে পড়ছে, অর্থাৎ একটা এনক্লোজারের মধ্যে রেখে বা এরকমভাবে আলাদা করে একটা জায়গায় আর কি জিনিসটাকে সংরক্ষণ করা হয়। তো সেই জন্য যেটা হয় যে ন্যাচারাল হ্যাবিটেটে যেটা কোনো একটা প্রাণীর যদি আয়ু 10 বছর হয়, তাহলে জুতে কিন্তু সেই প্রাণীটা আর একটু বেশি দিন বাঁচে, কেন তাকে খাবার প্রোভাইড করা হচ্ছে, তারপরে তার কোনো প্রিডেশনের রিস্ক থাকছে না। অর্থাৎ ধরো যেটা আমরা হার্বিভোর দেখলাম, হ্যাঁ, হার্বিভোরের কি হয়েছে, ওখানে ওই জায়গাটাতে যে হরিণগুলো আছে সেই হরিণগুলোর কোনো রিস্ক নেই, তাই তো, কারণ বাঘই তো নেই, রিস্ক নেই, শুধু খাওয়া দাওয়া আছে, এই তো স্বাভাবিক, ওরা তো বেশি দিন বাঁচবেই। এই হলো দুটো কনজারভেশনের মধ্যে পার্থক্য। তার মানে জুটাও কিন্তু একটা কাইন্ড অফ কনজারভেশন। আমাদের ফেরার একটু তাড়া ছিল, যেহেতু আমরা এই দিনই কলকাতা ফিরব। তাড়াতাড়ি করে নন্দনকানন দেখে আমরা এবারের মতন ভ্রমণ সম্পূর্ণ করলাম। আমাদের অফবিট উড়িষ্যা ভ্রমণের গল্প কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার ভ্রমণপ্রিয় বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।